বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরবাড়ি। এটি খুলনা জেলার ফুলতলা উপজেলার দক্ষিণ ডিহি গ্রামে অবস্থিত। আর আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব এর সকল তথ্য। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার চেষ্টা করবেন। আমার বাসা যেহেতু যশোরে, তো আমি গিয়েছিলামও যশোর থেকে। তো যারা যশোর থেকে যাবেন তারা চেষ্টা করবেন যশোর থেকে গেলে বেজেরডাঙ্গা বাজারে নেমে যাওয়ার জন্য। আর যারা খুলনা থেকে আসবেন তারা কিন্তু ফুলতলায় নেমে যাবেন, অর্থাৎ বেজেরডাঙ্গা এবং খুলনা দুদিক থেকেই যাওয়া যায়। তো আমার ভিডিওটা যদি ঠিকভাবে দেখেন এবং এই কথাগুলো ঠিকভাবে শোনেন, হয়তো বা আপনারা খুব সহজেই এখানে পৌঁছাতে পারবেন। আর যারা বেজেরডাঙ্গা বাজার থেকে এই রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরবাড়ি যাবেন, তাদের জন্য পার্সনের ভ্যান ভাড়া পড়বে 10 টাকা করে। আপনি যদি ভ্যান রিজার্ভ নেন সেক্ষেত্রে 40 টাকা নিতে পারে। আর যারা ফুলতলা বাজারে নামবেন তাদের হয়তো বা পড়বে 60 টাকা, মানে ফুল ভ্যান রিজার্ভ করলে। আর পার পার্সন 15 টাকা পড়তে পারে কি 20 টাকা। তবে আপনারা কিছুটা বার্গেনিং করে নিতে পারেন যদি বেশি চাই। তবে এটাই মূলত ভাড়া 10 টাকা এবং 15 টাকা। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন, আমরা বেজেরডাঙ্গা বাজারে নেমে ভ্যানে করেই যাচ্ছি। আর যে দিক থেকেই যান না কেন, আপনারা কিন্তু এই রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরবাড়ি দক্ষিণডিহি গ্রামে পৌঁছানোর আগ পর্যন্ত একটা খুব সুন্দর গ্রামীণ পরিবেশ উপভোগ করতে পারবেন। এই যে আপনারা ভিডিওটা দেখলেও হয়তো বা অনুমান করতে পারছেন যে কত সুন্দর রাস্তা, কত সুন্দর আশেপাশের পরিবেশ। আর হ্যাঁ, আমরা যখন গিয়েছিলাম তখন রবীন্দ্রনাথ ঠাকুরের 164তম জন্মবার্ষিকী উপলক্ষে মেলা চলছিল। এই যে দেখতে পাচ্ছেন যে সব মোটরসাইকেল রাখার জায়গা এখানে। তো এরপরে কিছু দূর আমাদেরকে আবার হেঁটে যেতে হয়েছিল। তো আপনাদেরকে সেই গ্রামীণ মেলাটাও দেখাবো, তো ভিডিওটা স্কিপ করবেন না আশা করি। তো এই যে দেখতে পাচ্ছেন গ্রামীণ মেলার যে ছোটোখাটো দোকান, এখানে রাস্তার উপরেও কিছু দোকান বসেছে। আর এই যে মূল ফটকে যাওয়ার আগে একটা গেট বানানো হয়েছে ওনার জন্মদিন উপলক্ষে। আসলে অনেক লোকের সমাগম ছিল। আর আমরা গিয়েছিলামও শুক্রবারে, তবে প্রচণ্ড গরম ছিল সে সময়। আপনারা বুঝতেই পাচ্ছেন পুরো বৈশাখ মাসের গরম যেমন আর কি পড়ে। তো আসলে ভিডিওটা দিতে আমার অনেক লেট হয়ে গেল, বিভিন্ন কাজের চাপে আসলে সময় করে উঠতে পারি না। এই যে দেখতে পাচ্ছেন পাঁপড় ভাজতেছে, অনেক অনেক খাবারের আইটেম ছিল। আসলে আমি আপনাদেরকে ঘুরে ঘুরে সবই দেখাবো। এখানে মূলত মেলাটা একটু পাশে হচ্ছিল, তো সেই মেলার মাঠেও আপনাদেরকে নিয়ে যাব। আর এই যে লাইটগুলো দেখতেছেন উপরে, এগুলো কিছুক্ষণ পরে আর কি জ্বালিয়ে দেবে। আমাদের যেতে যেতে আর কি বিকাল হয়ে গিয়েছিল, আমরা আর কি রোদটা একটু পড়লে যাব এরকমভাবে আর কি গিয়েছিলাম। আর আসলে মেন যাওয়ার উদ্দেশ্যও ছিল গ্রামের মেলাটা দেখতে যাওয়া। আসলে অনেক দিনের ইচ্ছা ছিল একটু গ্রামের দিকে মেলা দেখতে যাব বা মেলা হলে যাব, কিন্তু আসলে এত গরমে মেলা উপভোগ করা যায় না। আপনারা ভালোই বুঝতেছেন, আসলে ভয়ঙ্কর রকমের গরম ছিল আমরা যখন গিয়েছিলাম। আসলে আমরা গিয়েছিলাম 9 মে, হ্যাঁ 9 মে গিয়েছিলাম। আসলে 3 দিনের প্রোগ্রাম ছিল। আমরা যেদিন গিয়েছিলাম শুক্রবার, শনিবারে এটা শেষ হয়ে গিয়েছিলো। এই যে বাসে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন সাংস্কৃতিক এবং আলোচনা অনুষ্ঠান হচ্ছে, সেখানে অনেকেই আসছেন গণ্যমান্য ব্যক্তিরা খুলনা বিভাগের থেকে। আর এই যে আমরা চলে আসছি আর কি, আপনারা দেখতে পাচ্ছেন এখানে ঢুকতে কিন্তু আবার টিকিট লাগে। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে ছোট করে আর কি বাসার বিবরণটা দেওয়া আছে, ওনার এই বাড়ির ফুল বিবরণ, কোথায় কি আছে না আছে আপনারা দেখতে পাচ্ছেন। আর আপনাদেরকে আমি এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি যে কোন সময় কতক্ষণ খোলা থাকে, অর্থাৎ গ্রীষ্মকাল এবং শীতকালে 2 রকমের টাইমিং থাকে। আপনারা এটা পজ করে দেখে নেবেন। আর এই যে আমাদের টিকিট খুব সম্ভবত মানে 20 টাকা করে নিয়েছিল। তো আর এই যে দেখতে পাচ্ছেন গাছের ভিতরেও খুব সুন্দর সুন্দর করে আর কি লাইটিংগুলো করেছিল। আসলে আপনাদেরকে তো বললাম যে মেলা চলছিল ওনার মানে 164তম জন্মবার্ষিকী উপলক্ষে। পুরো বাড়িটাতেও বেশ লাইটিং ছিল এবং এই কারণে সন্ধ্যার পর পর্যন্ত আর কি ঢোকা যাচ্ছিল। আমাদের যেহেতু যাইতে অনেক দেরি হয়ে গিয়েছিল। তো এই যে দেখতে পাচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর এবং মৃণালিনী দেবী দুইজনেরই একটা ছোট মুখ অবয়বের একটা মূর্তি এখানে আছে। আপনারা একদম বাসায় ঢুকতে এটা দেখতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন, তো বাসাটা অনেক সুন্দর করে রং টং করছিল এই উপলক্ষে। এই জন্য এই রিনোভেশন কাজের জন্য আর কি বেশ কিছুদিন বন্ধও ছিল যতটুকু জানতে পেরেছি। তো আপনাদেরকে আমি পুরোটাই ঘুরে দেখাবো। তবে এখানে একটা কথা বলে রাখি, আসলে ভিতরে এমন কোনো মানে অমূল্য সম্পদ লুকানো নাই বা সেটা প্রদর্শনের জন্য নাই যেটার ভিডিও বা ছবি তুললে অনেক বড় ক্ষতি হয়ে যাবে এই প্রত্নতত্ত্বর সম্পদের। এখানে এমন কিছুই নাই। যারা গেছেন তারা কিন্তু খুব ভালোভাবেই জানেন যে এর ভিতরে অ্যাকচুয়ালি কিন্তু দেখার কিছুই নাই, শুধু বাসাটা আছে আর ওনার বেশ কিছু ছবি আছে। এবং এই ছবিগুলো যে খুব অমূল্য তা না,
এই ছবিগুলোর কপি বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাই। আর এই বাসা বা এই বাড়িটার এই রূপের আগে যে পুরানো রূপ তার কিছু ছবি এখানে সংরক্ষিত আছে, আপনারা যে এখানে দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে দেখাবো। তো এই কথাগুলো বলার কারণ হচ্ছে যে এখানে ভিডিও করতে নিষেধ করে। আমি যে ভিডিও করছি এখানে না, এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে আইনস্টাইনের সাথে ওনার যে ছবি, তো এই ছবি তো সবাই দেখেছে, এই ছবি তো সব জায়গায় আছে। তো এখানে তো মানে এমন কিছু নাই যে যেটার জন্য আপনি ভিডিও করবেন না, তাই না? এই যে আপনারা দেখতে পাচ্ছেন সবাই কিন্তু এখানে ছবি তুলতেছে, তো ছবি তুললে ভিডিও করা যাবে না এই লজিকও কিন্তু ভাই আমার মাথায় আসে না। মানে এখনকার এই জেনারেশনে এসে এখন আপনি ছবি তুলতে দেন, ভিডিও করতে দেন না, মানে এটাও আমার মাথায় আসে না, ঠিক আছে? মানে কেন, মানে ছবি দিয়েই তো একটা ভিডিও বানায় ফেলানো যায় না? তা এবার এইগুলো আসলে লজিকলেস একটা মানে কথাবার্তা তো এরা বলে। আর এই কারণে কিন্তু আমাদের দেশের পর্যটন আসলে বিকাশ পায় না, এটা সব থেকে বড় সমস্যা, ঠিক আছে? আমরা কোনো জায়গায় গেলে সেটার একটা সুন্দর ভিডিও করে যারা ভিডিও বানায়, আমি হয়তো বা এত সুন্দর এডিটিং পারি না, বা মানে আমি এখনও শিখে উঠতে পারিনি, তবে যারা যান তাদের মাধ্যমেই তো প্রচার হয় এবং প্রচারেই প্রসার বাড়ে, তাই না? তো এই যে প্রচারগুলো আমরা করতে দিই না, এরপরও আমরা চাই যে আমরা পর্যটনের বিকাশ হোক আমাদের দেশে, এইগুলো আসলে সম্ভব না কোনোভাবেই। আর এই কথাগুলো বলার আরও একটা কারণ আপনাদেরকে বলবো যে আপনারা বলতে পারেন আপনি তো ভিডিও করছেন, আমাকে কিন্তু দোতলায় যাওয়ার পরে ভিডিও করতে নিষেধ করা হয়েছিল, সেটাও আপনাদেরকে আমি প্রমাণ দেখাবো। আর এই যে দেখতেছেন সেই সময়কার সিঁড়ি, খুবই চিকন এই জায়গাটা, দুইজন মানুষ আর কি পাশাপাশি যাওয়াটা একটু কঠিন হয়ে যায়, এই যে দেখতে পাচ্ছেন। এই যে আপনারা আগের ক্লিপে শুনলেন যে ভাই ভিডিও অফ করেন, ভাই আসলে ভিডিও করতে দেয় না। তো এই দেখেন বাইরে এসে কিন্তু সবাই সেলফি তুলতেছে, এরা এখানেও কিন্তু ভিডিও করছে। তো এই সমস্যাগুলো কেন, মানে এটা একটা লজিক আমার আপনারা বুঝান, যারা এইগুলো নিয়ে কাজ করেন তারা বুঝান। তো এই যে আমরা এইগুলো প্রচার করতেছি, এইগুলো দেখাচ্ছি, এই যে মানুষ আসতেছে, তাই না? এখানে এমন কোনো কিছু নাই, এমন কোনো কিছুই ভিতরে নাই যেটা খুবই অমূল্য জিনিস, যেটা দেখে ফেললে মানুষ আর আসবে না, বা কোনো প্রচার হয়ে গেলে হ্যাঁ ভিডিওতে তো দেখে ফেললাম আর যাবো কেন। এইখানে একসময় মানুষ ঠিক মতন যেতেও না। এই যারা ইউটিউবিং করি বা আমরা ফেসবুকে ভিডিও আপলোড করি, এই দেখা দেখির পরেই কিন্তু আজ এত মানুষের সমাগম এখানে হয়, মানুষ জানতে পেরেছে, মানুষ আসে। তো এটা আসলে আমার মাথায় আসে না এটা কেন করে। ইভেন আপনারা অনেক বড় বড় ইউটিউবারদের ভিডিওতেও দেখতে পারবেন যে তাদেরকেও এইভাবে নিষেধ করা হয়েছে যেন ভিডিও না করে, তারপরেও তারা ওই কোনোরকমভাবে ভিডিওগুলো করছেন। তো যাই হোক, আপনারা যে এখন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওনাদের সেই পুরনো বাড়ির অংশটা আর কি রাখা আছে, যে এতটুকুই রাখা আছে, এটা বাসার পিছন দিকে। আর মূল যে এখন যেটা দেখেন এটাই হলো নতুন করে করা, রবীন্দ্রনাথ ঠাকুরের বিয়ের পরে ওনার অর্থায়নে আর কি এই দোতলা বাড়িটা করা হয়। আর আগেকার যে বাড়ি মৃণালিনী দেবীর, সেটা হচ্ছে এইটি, যেটা আপনারা এখন দেখতে পাচ্ছেন, এইটা এতটুকুই রাখা আছে। আর আপনারা যে দূরে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শৌচালয় বা আপনার টয়লেট, যেটা তো আগেকার দিনে বাসা বাড়িতে এরকম বাসার বাইরেই শৌচাগার থাকতো। তো এইটা এখনও সংরক্ষণ করা আছে খুব সুন্দর করে, যে দেখতে পাচ্ছেন। আর এটাই হচ্ছে মেন কমপ্লেক্স, যতটুকু দেখতে পাচ্ছেন এই যে সাদা প্রাচীর দিয়া, এর বাইরে আর একটু জায়গা নিয়ে আর কি মানে পিকনিক কর্নার টাইপের করা, যারা পিকনিকে আসেন ওই শেডগুলোতে আর কি তখন তারা পিকনিক করেন। তো যেটা আর কি বলছিলাম যে এই যে প্রচার প্রসারের ফলেই কিন্তু এখন মানুষ এখানে আসে বা জানতে পেরেছেন, তাই না? এটা কিন্তু একসময় কেউ জানতেও না, সেভাবে কেউ আসতেও না। আর একদম সন্ধ্যার আলোতে এই যে ভিডিওটা দেখতে পাচ্ছেন, এটা একদম সন্ধ্যা হয়ে গেছে তখন আর কি করা ভিডিওটা, বেশ লাইটিংগুলো খুব সুন্দর লাগছিল তখন। আর এরপরে আমি আপনাদেরকে আর কি মেলাটা ঘুরে দেখাবো। আর এই যে এখানে আলোচনা অনুষ্ঠান ছিল, দেখতে পাচ্ছেন অনেক সরকারি কর্মকর্তারা এখানে আসছিলেন। তো এই যে আমরা অবশেষে চলে আসছি যে লেবুর শরবত খাওয়ার জন্য। আসলে এত গরম ছিল ওই সময়, আপনারা তো বুঝতেই পারছেন যে কী পরিমাণ গরম ওই সময়, বৃষ্টি একদম দেখা ছিল না, মারাত্মক গরম, আর কোনো কিছু খাইতেও ইচ্ছা করছিল না। আসলে প্রচুর রকম ভ্যারাইটিস অফ ফুড ছিল এখানে, দেখতেই পাচ্ছেন। গ্রামের মেলা বলে কথা, প্রচুর খাবারের সমারোহ ছিল, কিন্তু সত্যি কথা বলতে আমরা তেমন কিছুই খাইনি, শুধু এই লেবুর শরবত খেয়েছিলাম। আর এই যে দেখতে পাচ্ছেন পাঁপড়, গ্রামের মেলায় যাবো আর পাঁপড় খাবো না, এটা তো হইতেই পারে না। তো পাঁপড় খাইছিলাম শুধু, আর আমরা ওই শরবত খাইছিলাম, মানে লেবুর শরবতটা, ওইটা আসলে শরীরেও খুব দরকার ছিল, আর এত ঘাম হচ্ছিল। তো যাই হোক, এবার আপনাদেরকে পুরো মেলাটা ঘুরে দেখাবো
আপনারা মেলা ঘুরে দেখতে থাকেন, সব কিছু আপনাদেরকে দেখাবো। আর একই সাথে এই বাসার বেশ কিছু ইতিহাস এবং রবীন্দ্রনাথ ঠাকুর কীভাবে এখানে আসছিলেন সেটাও আপনাদেরকে সংক্ষিপ্তভাবে বলে দিব। তো আমরা এই যে মূল মেলার মাঠে চলে আসছি, ওই মূল কমপ্লেক্সের পাশেই এটা ছিল। তবে মেলাতে এসে প্রথমেই একটা ছোটোখাটো ধাক্কা বলতে পারেন। আসলে শহরের মেলায় তো দেখা হয়, গ্রামের মেলাতে এখন খুব একটা আসা হয় না বা দেখা হয় না। তবে গ্রামের মেলা হিসেবেই কিন্তু গিয়েছিলাম মেলাটা দেখতে। তবে সত্যিকার অর্থে গ্রামের মেলা অনেকটাই কিন্তু হারিয়ে যাচ্ছে, যেটা এখানে যে বুঝলাম যে গ্রামের মেলার যে আসল মজা, কিছু কিছু জিনিস যে একেবারে নাই গ্রামের মেলার মতন তা কিন্তু নয়। এই যে এইগুলো দেখতে পাচ্ছেন, এই যে ছোট ছোট হাঁড়ি কড়াই, এইগুলো দেখে খুব ভালো লাগতেছিল যে অ্যাকচুয়াল গ্রামের যে মেলার যে স্বাদ সেটা ছিল, কিন্তু শহরে মেলার যে ভাইব সেটাই এখানে বেশি ছিল। আপনারা, আমি হয়তো বা সাউন্ড কমাই দিয়েছি, তারপরেও বুঝতেছেন যে খুব উচ্চ স্বরে গান বাজনা যেগুলো চলে শহরের মেলাতে, কিন্তু গ্রামের মেলার কিন্তু আলাদা একটা ভাইব থাকে। সেটা ঠিক খুব একটা খুঁজে পাইনি, যেটাই বলবো। কিছু কিছু জিনিস ছিল এখনও হারায়নি, তবে ওই শহরে মেলার মতনই আর কি মেলাটা ছিল। খাবারের দিক থেকেও বলতে পারেন, এই যে এটা দেখে যেরকম মনে হচ্ছে যে এটা গ্রামের মেলা, বাদাম বুট, আবার এই জুস টুস দেখে কিন্তু মনে হচ্ছে যে শহরের মেলা। ইভেন এখানে বার্গার থেকে শুরু করে এমন কোনো শহরের খাবার নেই যে ছিল না। আবার এই যে সব গ্রামের মেলার যে এরকম থাকে, এই যে চানাচুর মাখা, এগুলোও ছিল, আমি তো বললামই আপনাদেরকে। আবার এই যে জুস কর্নার, এটা দেখলে তো আপনাদের মনে হবে যে এটা মনে হয় একদম শহরের মেলায় চলে আসছি, ঠিক আছে। তো এটাই। আবার বাচ্চাদের বেশ কিছু মানে রাইডসও এখানে ছিল, এই যে আপনারা দেখতে পাচ্ছেন নাগরদোলা, তারপর ঘূর্ণি, বেশ অনেক কিছু ছিল, অনেক কিছুই ছিল। তো বেশ ভালো লাগতেছিল, একেবারে যে খারাপ লেগেছে সেটা না, কিন্তু অ্যাকচুয়াল গ্রামের যে ফিলটা নিয়ে আর গ্রামের মেলা সেটা ঠিক খুঁজে পাইনি, এটা একটা আফসোস থেকে গেছে। তো যাই হোক, পরবর্তীতে চেষ্টা করব আপনাদেরকে আরও সুন্দর সুন্দর গ্রামের মেলা কখনো সামনে পেলে বা আশেপাশে হলে যে দেখাতে। এই যে দেখেন এই জিনিসটা, এই যে রোলের করে করে যে আইসক্রিমটা বানায়, এটা তো পরিপূর্ণ এখন শহরের জিনিস, কিন্তু এখন পুরো গ্রামের চলে আসছে। হ্যাঁ, তো এই যে দেখেন খাবার দাবার যেগুলো দেখতে পাচ্ছেন, এইগুলো সবই তো এখন শহুরে আইটেম, কিন্তু দেখেন গ্রামের মেলাতেও আমরা এখন এগুলো পাচ্ছি। চলেন এবার মৃণালিনী দেবী ও দক্ষিণডিহি গ্রামের বেশ কিছু ইতিহাস আপনাদেরকে জানাই দিই, আর আপনারা মেলাটা উপভোগ করতে থাকুন। রবীন্দ্রনাথ ঠাকুরের মা সারদা সুন্দরী দেবীও কিন্তু এই গ্রামেরই মেয়ে ছিলেন, এবং রবীন্দ্রনাথ ঠাকুরের কাকি ত্রিপুরা সুন্দরী দেবীও এই গ্রামের মেয়ে ছিলেন। রবীন্দ্রনাথের স্ত্রী মৃণালিনী দেবী দক্ষিণডিহির এই গ্রামেরই মেয়ে, যার আগে নাম ছিল ভবতারিণী। বিয়ের পর ওনার নাম হয়ে যায় মৃণালিনী দেবী। তো 1882 সালে পূজার ছুটির সময় জ্ঞানদানন্দিনী দেবীর উৎসাহে বসতভিটা দেখবার উৎসাহতে যশোরের নরেন্দ্রপুর যান, এবং উদ্দেশ্য ছিল কাছাকাছি পিরালি পরিবারের মধ্য থেকে বধূ সংগ্রহ, এবং তাদের সাথে ছিলেন কাদম্বী দেবী, বালিকা ইন্দ্রাণী, বালক সুরেন্দ্রনাথ ও রবীন্দ্রনাথ ঠাকুরও পুরাতন ভিটা দেখতে এসেছিলেন এই ফুলতলাতে। এবং এই ফুলতলাতে এসেই বিনিমাধব রায় চৌধুরীর কন্যা ভবতারিণীকে তারা এখানে দেখেন, এবং তখন তাদের ভবতারিণীকে পছন্দ হয় এবং তাদের বিবাহ সম্পূর্ণ হয়। রবীন্দ্রনাথ ঠাকুর তার যৌবনকালে বেশ কয়েকবার তার মার সাথে তার মামার বাড়ি এই দক্ষিণডিহি গ্রামে এসেছিলেন। তবে বিবাহ সম্পূর্ণ হবার পর এবং তার শ্বশুরবাড়িতে এই নতুন বসতভিটা তৈরি হবার পর আর কখনো এসেছেন বলে বিশ্বস্ত সূত্রে কোনো তথ্য পাওয়া যায় না। তো আপনারা যে দেখতে পাচ্ছেন বাচ্চারা বিভিন্ন রাইডসে উঠছে, এইগুলো দেখে বেশ ভালো লাগছিল। এবং এই বাচ্চারা কিন্তু সবই শহরের থেকেই বাবা মার সাথে আসছিল। হ্যাঁ, আমি মানে দেখতেছি যে তারা তাদের সব বেশিরভাগই পার্সোনাল গাড়িতে আসছে, বিভিন্নভাবে আসছে। তো গ্রামের মেলাতে এসেছে, তারা উপভোগ করছে, এটা বেশ ভালো লেগেছে। তো এই আর কি ছিল আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে আপনাদের মতামত জানাতে পারেন। যারা ওয়েফেরা ইমতিয়াজ ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখছেন তারা অবশ্যই পেজটাও ফলো দিয়ে রাখবেন। এছাড়া ইনস্টাগ্রামও আপনারা ফলো করতে পারেন, সব কিছুর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো আজকের মতন আল্লাহ হাফেজ।